আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীদের উপচে পড়া ভিড়, টোকেন নিয়ে নানা জটিলতা। রাজস্ব আদায়ে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডে 2 জন চেয়ারম্যান চায় পরিকল্পনা কমিশন। বাধা হতে পারেন স্বার্থান্বেষী কর্মকর্তারা, আশঙ্কা অর্থনীতিবিদদের। নিশ্চিত হবে জবাবদিহিতা। উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহে স্থাপিত সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প চলছে শেষ পর্যায়ের কাজ। জাতীয় গ্রিডে যুক্ত হবে 50 মেগাওয়াট বিদ্যুৎ। বিশ্বের 11টি দেশে খোলা ঋণপত্রের পেঁয়াজ না আসা পর্যন্ত স্থির হচ্ছে না বাজার। খাতুনগঞ্জের মজুদ শেষের পথে, ফের বাড়ছে দাম। এবং সপ্তাহ ব্যবধানে দেশের বাজারে প্রায় 2500 টাকা কমল স্বর্ণের দাম। ভরি প্রতি নতুন দাম 74,010 টাকা নির্ধারণ, আজ থেকে কার্যকর। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবাইর ফয়সাল। টিকিট ভিসা নিয়ে সংশয় কাটছে না সৌদি আরব প্রবাসীদের। গত কয়েকদিনের মতো আজও টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করছেন প্রবাসীরা। দ্বিতীয় দিন 350 টিকিট বিক্রির কথা রয়েছে। টিকিট দেওয়ার জন্য এরই মধ্যে 6000 প্রবাসীকে টোকেন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি টোকেনধারীদের টিকিট দেওয়া হবে, তবে আগামী 29 সেপ্টেম্বরের আগে নতুন করে টোকেন দিতে পারবে না তারা। অন্যদিকে 24 দিন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এ নিয়ে সংশয় রয়েছে প্রবাসীদের মনে। প্রবাসীরা মনে করছেন চলমান সংকট সমাধানে সৌদি দূতাবাসে 27 তারিখ থেকে ভিসার মেয়াদ বৃদ্ধি করার কার্যক্রম শুরুর কথা রয়েছে। একটা সঠিক তথ্য কেন্দ্র থাকবে যে আমার এই যে ভিসার মেয়াদ 30 তারিখ শেষ হয়ে যাচ্ছে, আমি কি যেতে পারবো? আমি টিকিট পাই নাই, আমি কি যেতে পারবো না যেতে পারবো? ভালো মন্দ আমার ফ্যামিলি মরে যাবো গা যদি আমি সৌদি আরব না যেতে পারি। টোকনও পাইতেছি না, কিছু পাইতেছি না। এখন 29 তারিখে আমার ভিসার মেয়াদ শেষ, আমার আকামার মেয়াদও শেষ। এখন আমি কি করবো? এইভাবে তো এরাতে কোনো সিস্টেমে টিকিট দিতেছেন। আমার ভিসার মেয়াদ 30 তারিখে শেষ, এখন কি করব? এখন এই মুহূর্তে আমি কি করব? আমি কি ভিসার মেয়াদ কি অটোমেটিক বাইরে আসবে? আমি কি পরে যাইতে পারবো কিনা এই নিশ্চয়তা আমি ভুগতেছি। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাদাত, জুবায়ের, সকাল থেকে যেই নানান সমস্যাগুলো এই প্রবাসীরা বলছিলেন সেই সমস্যাগুলো কিন্তু এখন এমনটাই চলছে। নতুন করে কোনো তথ্য আসলে তাদের কাছে নেই। যেটি বলছিলেন তারা সেগুলো কিন্তু এখন চলছে। যদিও আজকে দ্বিতীয় দিনের যেই টিকিট বিক্রি কার্যক্রম সৌদি এয়ারলাইন্সে, সেই কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত তারা শুরু করেনি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু করতে পারেন, এমনটি আমরা আসলে জানতে পেরেছি। আজকে 350 টোকেনধারীদেরকে টিকিট সরবরাহ করা হবে, কিন্তু এর বিপরীতে বিশাল সংখ্যক যে মানুষের উপস্থিতি, প্রবাসীদের উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু রয়েছে। সকালে এই উপস্থিতি অনেক বেশি ছিল, এখন বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি কিছুটা কমেছে, কারণ বেশ কিছু তথ্য তাদের মধ্যে ছিল না। সেই তথ্যগুলো তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ফলে তাদের উপস্থিতি কিন্তু অনেকটাই কমেছে। কিন্তু গত 3 থেকে 4 দিন ধরে এই সোনারগাঁর বাইরে কিংবা সোনারগাঁর পেছনে যারা অবস্থান করছেন, এখানেই খাচ্ছেন, এখানেই ঘুমাচ্ছেন, তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু একটা এখনো লাঘব হচ্ছে না। তাদের মধ্যে নানান যে প্রশ্নগুলো রয়েছে, যেতে না পারার যে সংশয়গুলো এখন পর্যন্ত কাজ করছে, সেই সংশয়ের উত্তরগুলো তারা কিন্তু এখনো খুঁজে পাচ্ছেন না। যদিও সরকারের নানান আশ্বস্ত করা হয়েছে, ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, এত আশ্বস্ত তাদের কোনো ধরনের আশ্বস্ত করতে পারছেন না, কারণ তাদের হাতে কোনো ধরনের সেই নির্দেশনা বা সেই তথ্য ডকুমেন্ট তাদের হাতে কিন্তু এখন পর্যন্ত নেই। তাদের একটা বড় অংশের দাবি হচ্ছে যে যারা আগে এসেছেন রিটার্ন টিকিট নিয়ে, তাদেরকে যেন পর্যায়ক্রমে আগেই দেওয়া হয়, এবং যারা রিটার্ন টিকিট না নিয়ে এসেছেন তাদেরকে যেন আগেই টিকিট সরবরাহ করা না হয়। এই দাবিগুলো তারা কিন্তু ক্রমান্বয়ে করে যাচ্ছেন। এর বাইরে আপনি জানেন যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যাদের ভিসার মেয়াদ 30 তারিখ শেষ হয়ে যাবে, এমন যারা রয়েছেন সৌদি প্রবাসী, তাদেরকে কিন্তু আগামী রোববার কিন্তু সৌদি দূতাবাসে সেখানে যোগাযোগ করে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর কিন্তু এরই মধ্যে যেই বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু দূতাবাস থেকে দেওয়া হয়েছে। এমন নানান সংশয় এখন পর্যন্ত এই যারা সৌদি প্রবাসী রয়েছে তাদের কাটেনি। যদিও এই জটিলতা সমস্যা সমাধানের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন করে 2টি ফ্লাইট তারা কিন্তু চালুর ঘোষণা দিয়েছে, এবং সেই ফ্লাইটের টিকিট কিভাবে তারা সংগ্রহ করবে মতিঝিল থেকে, তারও কিন্তু তথ্য সেখানে বলা আছে। এবং পর্যায়ক্রমে কিন্তু এই সমস্যাগুলো সমাধানের জন্য সৌদি এয়ারলাইন্সে কিন্তু ফ্লাইটের সংখ্যা কিন্তু বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে সে
ফ্লাইট কবে নাগাদ বাড়বে এবং কি সংখ্যক ফ্লাইট সৌদি এয়ারলাইন্সে বাড়ছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। ফলে যারা টিকিট নিতে বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা এখন দাবি করছেন অন্তত টিকিট না দেওয়া হোক, তাদেরকে যেন টোকেনটা দিয়ে আশ্বস্ত করা হোক যে তারা যেন অন্তত বিদেশ যেতে পারবেন বা টিকিট তারা ভবিষ্যতে পাবেন এমন নিশ্চয়তা অন্তত তাদেরকে দেওয়া হোক। এই দাবিগুলো তারা ক্রমান্বয়ে এখানে করে যাচ্ছেন। ফলে এই যে জটিলতা তৈরি হয়েছে, এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যা সমাধানের জন্য তারা চান যে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ তাদেরকে এই সমস্যা সমাধানের জন্য অন্তত আশ্বস্ত করুক। আপনি জানেন যে 3 কালারের টিকিট দেওয়া হয়েছে সৌদি দূতাবাস থেকে। একটি হচ্ছে 1 থেকে 3000 দেওয়া হয়েছে, যেটির কোনো প্রকার কালার নেই। বাকি 3 কালারের টিকিট দেওয়া হয়েছে। সেই টিকিটধারীরা মূলত 3000 দেওয়ার পরেই এ বি সি এই 3 কালারের টিকিটধারীরা টিকিট সংগ্রহের জন্য টোকেন নিয়ে সৌদি যে টিকিট বিক্রয় কেন্দ্র আছে রাজধানী কারওয়ান বাজারে সেখানে আসতে পারবেন। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির সবশেষ খবর। জুবায়ের। সৌদি এয়ারলাইন্স কার্যালয় থেকে টিকিট প্রত্যাশীদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। করজাল সম্প্রসারণ ও রাজস্ব আদায়ে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ভেঙে দুভাগ করার প্রস্তাব দিয়েছে পরিকল্পনা কমিশন। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে রাজস্ব আহরণ এবং রাজস্ব সম্প্রসারণ নামে পৃথক 2টি বিভাগ গঠনের কথা বলা হয়েছে। বিভাগ দুটির দায়িত্বে থাকবেন আলাদা চেয়ারম্যান। তবে স্বার্থান্বেষী এনবিআর কর্মকর্তাদের বাধা পেরিয়ে সংস্কার প্রস্তাবনার বাস্তবায়ন নিয়ে সংশয়ে অর্থনীতিবিদরা। যদিও যে করেই হোক সংস্কার প্রস্তাব বাস্তবায়নের তাগিদ এনবিআরের সাবেক কর্মকর্তাদের। শুভ খানের রিপোর্ট। 1 দশক ধরে বড় প্রবৃদ্ধি নিয়ে বাড়ছে দেশের অর্থনীতি। উন্নয়ন অগ্রগতিতে প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার। তবে থেকে যাচ্ছে রাজস্ব আদায়ে বড়সড় ঘাটতি। ফলে টেকসই অর্থনীতির পূর্ব শর্ত কর জিডিপি অনুপাত 15% হওয়ার কথা থাকলেও তা আটকে আছে 10%-এর ঘরেই। এদিকে রূপকল্প 2041 বাস্তবায়নে কর জিডিপি অনুপাত 24.15% নির্ধারণ করেছে পরিকল্পনা কমিশন। বিশাল এই লক্ষ্যমাত্রা অর্জন এনবিআর এর বর্তমান কাঠামোতে সম্ভব হবে না। তাই জাতীয় রাজস্ব বোর্ডকে দুভাগে ভাগ করতে অর্থ মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে পরিকল্পনা কমিশন। কমিশন বলছে এতে নিশ্চিত হবে জবাবদিহিতা। সেটা করে অনেক দূরে এগুলো যাবে। পরিকল্পনা কমিশনের প্রস্তাবনাকে যুগোপযোগী বলছেন অর্থনীতিবিদরা। তবে এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে তাদের। যদিও সরকারের সদিচ্ছা থাকলে যে কোনো সংস্কার সম্ভব বলে মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। এটাতে এনবিআর এর ভয়ানক আপত্তি আছে এবং এটা যৌক্তিক কারণ নয়, তাদের স্বার্থের কারণে তারা এটাকে আপত্তি করে, কারণ তারা দুটোকে হাতে রাখতে চায় এবং সেইভাবে চলে আসছে। ইউ মাস্ট হ্যাভ এ firm decision. Yes, I will implement. আমি কার দিকে কোনো দিকে তাকাবার আমার বিষয় নয়, আমাকে এটা করতে হবে, তাহলেই কিন্তু এটা বাস্তবায়ন হবে। 1972 সালে প্রতিষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস, আয়কর ও ভ্যাট সংক্রান্ত বিধিবিধান তৈরি ও তার আলোকে রাজস্ব আদায় করে আসছে। যদিও ব্যবসা ও কর বান্ধব অর্থ কাঠামো নিশ্চিত করতে না পারার বিতর্ক পিছু ছাড়েনি সংস্থাটির। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 1 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। 2445 টাকা কমিয়ে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 74,010 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানো এ তথ্য জানায়। বাজুস জানিয়েছে বৃহস্পতিবার থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে স্বর্ণের নতুন দাম। এর আগে সেপ্টেম্বরের 17 তারিখে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম প্রায় 2500 টাকা বাড়ানো হয়। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী 21 ক্যারেট স্বর্ণের ভরি 70,860 টাকা, 18 ক্যারেট 62,210 টাকা এবং প্রতি ভরি সনাতনী স্বর্ণের দাম পড়বে 51,790 টাকা। এদিকে সনাতনী রূপা বিক্রি হবে আগের দামেই 933 টাকা ভরিতে এবং 22 ক্যারেট খাঁটি রূপার দাম পড়বে 1,518 টাকা। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর বৈঠক শেষে এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের কর্মসূচি 28 সেপ্টেম্বর মহানগর দক্ষিণ সকল মসজিদে দোয়া মাহফিল, বিকেল 3টায় আলোচনা সভায় যোগদান।
19 সেপ্টেম্বর বা জোহর বায়তুল মোকাররম মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। 27 সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আয়োজনে একটি আলোচনা সভা এবং কিছু ত্রাণ বিতরণ কর্মসূচি রয়েছে। নেত্রীর জন্মদিবস উপলক্ষে 30 সেপ্টেম্বর এতিমখানা অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, এটা মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে। আলোচনা সভায় আমি আপনাদেরকে কৃষিবিদ ইনস্টিটিউশনে আমন্ত্রণ জানাচ্ছি, তবে সবাইকে বলবো সেখানে কিন্তু এক একটা সিট ফাঁকা রেখে। বঙ্গবন্ধু এভিনিউয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে লাখ লাখ কুয়েত প্রবাসী আটকা পড়েছেন। কুয়েতের আকামা বিষয়ক মন্ত্রণালয়ের হিসেবে এ সংখ্যা 4,26,871 জন। কুয়েতের বৈধ রেসিডেন্স পারমিট থাকার পরও 23 আগস্ট থেকে এসব প্রবাসী নিজ দেশে আটকা পড়েছেন। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। ছুটিতে থাকা প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হলে আর ফিরতে পারছেন না। চরম বিপাকে পড়েছেন ছুটিতে থাকা প্রবাসীরা। করোনা মহামারীর কারণে লাখ লাখ কুয়েত প্রবাসী আটকা পড়ে আছেন বিশ্বের অন্যান্য দেশে। কুয়েতের আকামা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আনোয়ার আল বারজান এক বিবৃতিতে একথা জানিয়েছেন। রেসিডেন্সি আইনের একটি সংশোধনী প্রণয়ন করার প্রক্রিয়া চলছে, যা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। নিজ দেশে আটকে পড়া প্রবাসীদের ব্যাপারে আনোয়ার আল বারজান বলেন যে দেশের বাইরে বৈধ রেসিডেন্সি পারমিট সহ আটকে পড়া প্রবাসীদের সংখ্যা বর্তমানে 4,26,871 জন। এদের মধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় 15,000 থেকে 20,000। তবে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ তারা কুয়েতে ফিরতে পারবেন না। এ সকল জটিলতা সমাধানে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সরকারের কূটনৈতিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ সরকার এবং কুয়েত সরকার কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এই সকল শ্রমিক ভাইদেরকে আবারও কুয়েত আসার জন্য ব্যবস্থা করে দিতে। যদি এসব শ্রমিকরা না আসতে পারেন তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের রেমিটেন্স প্রবাহ কমে যাবে। 2020 সালের 1 জানুয়ারির আগে যাদের কাজের চুক্তি বা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কোনো জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করতে পারবেন। এক্ষেত্রে তারা পরবর্তীতে আবার ফিরে আসতে পারবেন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। সবজিতে পরিপূর্ণ রাজধানীর পাইকারি বাজার, কিন্তু দাম কমেছে মাত্র 2-1টির। 5-10 টাকা বেড়েছে বেশিরভাগ সবজির দাম। বিক্রেতারা বলছেন বন্যা ও বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমার কারণেই দাম বেড়েছে। খুচরা বাজারে এর প্রভাব পড়ায় বিরক্ত ক্রেতারাও। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। গাদা গাদা সবজির পালা। কারণ বাজারে প্রথম কেউ গেলে বাজার ভরা এমন সবজি দেখে মন ভালো হতেই পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। 2-1টি ছাড়া দাম বেড়েছে সব সবজির। আগের থেকে লাউ, ঢেঁড়স, মরিচের দাম কমলেও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে অন্যান্য সবজির। একবার মাল আসছি না, আগে তো 50 গাড়ি, অনেক 10 গাড়ি। কালকে মনে করেন কিনছি 50 টাকা কেজি শসা, আজ কিনলাম 80 টাকা কেজি। আমরা কিনে নিতেছি 60 টাকা পাল্লা, 50 টাকা চাইলে মূলামূলি করে। দাম বেশি, কিন্তু এলাকায় না কিনতে পারলে এনে কম বেচবো কম পালে। আগে কম দাম ছিল, বেশ লাভ হইতো, এখন তো তেমনি করে না। তাই মনে করেন দাম জিজ্ঞেস করলে মনে করেন যে কাস্টমার 70 টাকা, এত দাম কেন? পণ্যের দাম আর অভিযোগ যতই বাড়ুক তাতে ভোক্তার ক্ষতি হলেও নিজেদের লাভ রেখেই পণ্য বিক্রি করেন ব্যবসায়ীরা। যদিও কারণ হিসেবে জানান সরবরাহ ঘাটতিকে। বৃষ্টি নষ্ট হয়ে যায়, সব মালের দামই বেশি, শুধু এই সিজন না। আপনার পটলের দাম বেশি, করলার দাম 250 টাকা পাল্লা করলা বেচে। এটার দাম বাড়তি, এটার উৎপাদন কম। এটা মেহেরপুর থেকে আইছে। এই বাজারটাই মনে করেন মোটামুটি বাজারটা রাখছে সীমিত। আমরা 400 টাকা ভালো পাইতো না। রাত্রে বেশি 250 টাকা, এখন বেশি 200 টাকা বাজার নিম্ন। বাজারে শীতকালীন সবজির দেখা না পাওয়া পর্যন্ত দাম সহসাই কমছে না বলে মনে করেন আড়তদার ও ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের 11টি দেশ থেকে খোলা ঋণপত্রের পেঁয়াজ না আসা পর্যন্ত স্থির হচ্ছে না বাজার। ভারত রফতানি বন্ধ করায় চট্টগ্রামের খাতুনগঞ্জেও পেঁয়াজের মজুদ অনেকটাই শেষের পথে, তাই আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ।
এ অবস্থায় ব্যবসায়ীরা বলছেন বাজার স্থিতিশীল রাখতে হলে চট্টগ্রাম বন্দর দিয়ে দ্রুত আনতে হবে পেঁয়াজ। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রতিদিন চট্টগ্রামের খাতুনগঞ্জে স্থলবন্দরগুলো থেকে আসে 250 থেকে 300 মেট্রিক টন পেঁয়াজ, কিন্তু 14 সেপ্টেম্বর ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় থমকে গেছে সরবরাহ। গুদামে থাকা পেঁয়াজও প্রায় এখন শেষ, তাই 2-1 দিনের ব্যবধানে আবারও 3 থেকে 6 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকার মধ্যে। যে পরিমাণ পেঁয়াজ খাতুনগঞ্জ আছে তাতে 2 থেকে 3 দিন যেতে পারে। এখন বর্তমানে যে পেঁয়াজগুলো আছে এগুলো বেচা কিনা যদি হয়ে যায়, বাইরে থেকে পেঁয়াজ না আসে, তাহলে পেঁয়াজের বাজারটা আরো বেড়ে যাবে। ব্যবসায়ী নেতারা বলছেন মজুদ পেঁয়াজে আর কয়েকদিন বাজার সামাল দেওয়া যাবে, তবে বিভিন্ন দেশের পেঁয়াজ না আসা পর্যন্ত স্বাভাবিক হবে না বাজার। আগামী সপ্তাহে যদি পেঁয়াজগুলো যদি না আসে এবং ফুডের না আসে এবং না পৌঁছে আমাদের আড়তে, তাহলে অটোমেটিকলি আপনি দেখবেন তখন ক্রেতা ভোক্তা বেড়ে যাবে, ক্রেতা বেড়ে যাবে, আলটিমেটলি পেঁয়াজের দামটা বেড়ে যাবে। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত পেঁয়াজ আনতে আমদানিকারকদের সহায়তার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে, যেমন যদি মালগুলি আসে ওই সময় যদি ভারত যদি আবার আমাদেরকে মাল দিতে শুরু করে, তারা যারা আমদানি করছে আমদানিকারক তারা হয়তো ক্ষতির মুখে পড়তে পারে। তো এদিক দিয়ে একটু সরকারের বিবেচনা করা উচিত। ভারতের নির্ভরশীলতার কারণে আজকে আমাদের যে সমস্যা হয়েছে এটা সংকট কাটাতে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বিকল্প পথে আমরা পেঁয়াজ আমদানি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এটা একটা সমস্যা থেকেই যাবে। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য মতে এ পর্যন্ত 65টি প্রতিষ্ঠান 11টি দেশ থেকে 1,35,000 মেট্রিক টন পেঁয়াজ আনার অনুমতিপত্র নিয়েছে। বেশ কিছু আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের পেঁয়াজ আসার পথে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময়ের বাণিজ্য। ঝালকাঠির ভীমরুলি খালে জমজমাট ভাসমান বাজার, নৌকায় ভেসে ভেসে পণ্য কেনাবেচা করছেন ক্রেতা বিক্রেতারা। সেখানে আছেন সহকর্মী পলাশ রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। পলাশ, নয় কেরালা দুবাইয়ের আমি কিন্তু এখন আছি বাংলাদেশের ফ্লোটিং মার্কেট ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি গ্রামের ভাসমান বাজারে। শত বছর ধরেই এখানে এই ভাসমান খালে এই ভীমরুলি গ্রাম সহ আশপাশের অসংখ্য গ্রামের চাষিরা তাদের উৎপাদিত ফলমূল কৃষিপণ্য এই ভাসমান বাজারেই বেচতে নিয়ে আসে। কিন্তু জমজমাট হাট বসে, সারা দেশ থেকে অসংখ্য ফরিয়া এবং পাইকাররা এখান থেকে পেয়ারা এবং আমড়া সারা দেশে সরবরাহ করে। বরিশালের আমড়া নামে যে আমড়া সারা দেশে সরবরাহ হয় তারও আসলে প্রধান যোগান দেয় এই ভীমরুলি বাজার। তবে শুধু পেয়ারা আর আমড়া নয়, কৃষকের উৎপাদিত সব ধরনের শাকসবজি ফলমূল এই হাটেই বেচা কেনা হয়ে আসছে সেই আবহমান কাল থেকেই। আরেকটি বিষয় হলো এই ভীমরুলি গ্রামের এই ভাসমান বাজারকে কেন্দ্র করে এখানে কিন্তু একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বিশেষ করে ভীমরুলির ভাসমান বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী পলাশ রায়। উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহে স্থাপিত দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। নগরীর পাশে ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালীতে 50 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের শেষ পর্যায়ের কাজ চলছে। আগামী মাসের শুরুতেই পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে এইচডিএফসি সিন পাওয়ার লিমিটেড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ নগরীর পাশে ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালীতে বাস্তবায়ন করছে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র। ইতিমধ্যে অবকাঠামো নির্মাণ, 1 বর্গ কিলোমিটার এলাকার জুড়ে সোলার প্লেট বসানো, 10টি বক্স ট্রান্সমিশনের সংযোগ প্রদান, সাবস্টেশন সহ 132 কেভিএ ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ, কেওয়াটখালীর জাতীয় গ্রিড উপকেন্দ্র পর্যন্ত 5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপন এবং 1 কিলোমিটার ওভারহেড ট্রান্সমিশন সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন ইকুইপমেন্ট টেস্টিং ও কমিশনিং এর শেষ মুহূর্তের কাজ চলছে। গত আগস্ট মাসের মধ্যেই এর যন্ত্রপাতি স্থাপন সহ সকল কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী অক্টোবরের মধ্যেই বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু হবে।
প্রকল্প পরিচালক জানান, এই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে এই অঞ্চলে বিদ্যুতের লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা অনেকাংশে কমবে। 50 মেগাওয়াট সোলার প্ল্যান্ট এখানে হওয়ার কারণে ময়মনসিংহের যে গ্রিডের এবং আশপাশ এলাকায় যে ভোল্টেজের সমস্যা আছে সেই ভোল্টেজের সমস্যাগুলি দূরীভূত হবে এবং যে এলাকার একটা উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, এলাকার কর্মসংস্থান, টোটালি একটা উন্নতির ছাপ ময়মনসিংহে পড়বে। আগামী অক্টোবর মাসের শুরুতেই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে জানান বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের পরিচালক। প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে শুভ উদ্বোধন করা। ওনার কাছ থেকে সময় এবং তারিখ পেলে যেটা অফিসিয়ালি এটা ঘোষণা দিয়ে এর শুভ উদ্বোধন করার চেষ্টা করব। 2018 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 174 একর জমির উপর প্রায় 800 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির এই সৌরবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদ 20% নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে দেশের ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, এর আগে ব্যাংকগুলোকে অন্য ঋণের তুলনায় ক্রেডিট কার্ডের সুদ সর্বোচ্চ 5% বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, যা কেবল অপরিশোধিত বকেয়ার ওপর প্রযোজ্য। এছাড়া নির্দেশনা ছিল গ্রাহকরা ক্রেডিট কার্ডে 50% পর্যন্ত নগদ টাকা উত্তোলন করতে পারবেন। কিন্তু সম্প্রতি কোনো ব্যাংক এসব নির্দেশনা না মেনে ঋণ ঝুঁকি বৃদ্ধি করছে। সেই সাথে বেশি সুদ আদায় করা সহ ক্রেডিট কার্ডের অপরিশোধিত বকেয়া বিলের ওপর লেনদেনের তারিখ থেকেই সুদ আদায় করছে। এসব পর্যবেক্ষণ থেকে কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদ 20% বেঁধে দিয়েছে বলে জানানো হয়েছে। আর সুদ আরোপ করা যাবে ঋণ পরিশোধের তারিখ শেষ হওয়ার পর থেকে। পোশাক খাতের 40 লাখ সহ কোটি শ্রমিকের স্বাস্থ্য পানি করা শ্রমের উপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি। অথচ সেই শ্রমিকদের কল্যাণে গঠিত তহবিলের প্রায় 500 কোটি টাকা থেকে যাচ্ছে অব্যবহৃত। তাদের জন্য স্বাস্থ্য বীমা চালু করে এই অর্থের সুষ্ঠু ব্যবহারের উপর জোর দিলেন বিশ্লেষকরা। বললেন, বীমার প্রিমিয়ামে অংশগ্রহণ থাকতে হবে মালিকদেরও। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা। নানা দুর্ঘটনা তো আছেই, অতিরিক্ত পরিশ্রম, নানা ধরনের রোগে প্রায়ই কাহিল হন তারা। অথচ রপ্তানি সহ অর্থনীতির চালিকা শক্তি এই শ্রমিকের মেলে না উন্নত চিকিৎসা, স্বাস্থ্যসম্মত জীবন। তবে তাদের কল্যাণের জন্য সরকারি তহবিলে পড়ে আছে প্রায় 500 কোটি টাকা। শুধু তাই নয়, প্রতি বছর মোট রপ্তানি হওয়া অর্থ থেকে এই তহবিলে জমা হয় একটি অংশ। এবার শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ফান্ডের ব্যবহার চাইলেন বক্তারা। বললেন, এতে অংশগ্রহণ থাকতে হবে মালিকদেরও। ফ্যাক্টরি সাস্টেনেবল হতে হলে ওয়ার্কার সাস্টেনেবল হতে হবে। ইন্স্যুরেন্সের টাকাটা কিভাবে যাবে, সেখানে শ্রমিকরা কিন্তু তারা সহযোগিতা করতে চায়। ব্র্যান্ডগুলো কি কোনো অ্যাপ্রোচ থাকবে কিনা, সেক্ষেত্রে আমরা আগে নিয়ে আসতে পারি। উই ক্যান ডেভেলপ দ্য ওয়ার্কার্স মেন্টাল হেলথ অ্যান্ড ইফ উই ক্যান ডেভেলপ দ্য ওয়ার্কার্স ইন্স্যুরেন্স। আলাদা কমিশন গঠন করে বীমা কার্যক্রমকে গতিশীল করার পরামর্শ দেন বিশ্লেষকরা। আমি মনে করি যে এখানে গভর্নমেন্টের কন্ট্রিবিউশন মোর দ্যান 50% থাকতে পারে এবং মালিকের পক্ষ থেকে কিছুটা করা উচিত, এবং যারা ডোনার আছেন তারা তো টাইমলি করেন আর কি। আজকে যদি এসআর মাধ্যমে যদি শুরু হয়, একদিন গিয়ে আমরা একটা আলো মুখ দেখব। শ্রম সচিব জানান, লেবার অ্যাক্টের আওতায় শ্রমিকরা নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত আছেন। ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, সুতরাং ওয়ার্কার সেক্টরে তো ইন্স্যুরেন্সের কোনো খবরই নাই, কোনো কথাই নেই, এবং আপনারা যে এই চিন্তার যে শুরু করেছেন এটি খুব চমৎকার। তারা বলছেন, যেসব বীমা কর্মসূচি পাইলট আকারে চালু আছে তা থেকে তথ্য উপাত্ত নিয়ে পূর্ণ কাঠামো দিতে একসঙ্গে বসতে হবে সব পক্ষকে। সাজিদ তাজু, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের। পরিবার পরিজন নিয়ে সৈকতের বালিয়াড়িতে ছুটোছুটি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। সে খবর জানাতে সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বেলা বাড়ার সাথে সাথে পর্যটন নগরী কক্সবাজারে যেন ভিড় করছে হাজারো পর্যটক। সকালে একটু আবহাওয়া খারাপ ছিল, কিন্তু এখন আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি হাজার হাজার পর্যটক বিভিন্ন পয়েন্ট দিয়ে নামছে। এখন আমরা অবস্থান করছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। সেই সুগন্ধা পয়েন্টে দেখতে পাচ্ছি সমুদ্রে যে গোসল, সেই গোসল করতে আসলে পর্যটকরা সেই গোসলে কিন্তু মেতে আছেন। সেখানে তারা নানা ধরনের হই হুল্লোড় আনন্দতে মেতেছেন। এছাড়া আমরা বালিয়াড়িতে দেখছি যে ছোট বাচ্চা এবং যারা বয়স্ক আছে তারা বালি নিয়ে খেলা করছে। এছাড়াও শুধু কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা নয়, লাবণী, কলাতলি, সিগাল, ডায়াবেটিস পয়েন্ট সহ সব পয়েন্টে কিন্তু পর্যটকের উপচে
উপচে পড়া ভিড়, যেটি আমরা করোনা পরিস্থিতিতে গত 6 মাস পর্যটক শূন্য ছিল, কিন্তু এখন স্বল্প সংখ্যক পর্যটক ধীরে ধীরে আসতে শুরু করেছে। এটি আগামী মাসে আরও বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আর এখানে লাইফগার্ড কর্মী রয়েছেন, কারণ আবহাওয়া পরিস্থিতি কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে, যার কারণে সাগর উত্তাল রয়েছে। সে উত্তাল থাকার কারণে কিন্তু সৈকতের যে সব পয়েন্ট আছে সেই সব পয়েন্টে অর্ধশতাধিক লাইফগার্ড কর্মী নিয়োজিত আছে। তারা প্রতিনিয়ত পর্যটকরা যারা গোসল করছেন তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আর উপরের অংশে আমরা দেখছি পর্যটনের স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, তারাও কিন্তু টহল দিচ্ছেন প্রতিনিয়ত, তারা যাতে পর্যটকদের কোনো ধরনের হয়রানির শিকার না হয় কিংবা কোনো ধরনের যাতে কেউ ক্ষতি করতে না পারে সেজন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আমরা কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে সমুদ্র সৈকতে প্রতিনিয়ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যিনি কিন্তু তার নেতৃত্বে একটি টিম সৈকতের প্রতিনিয়ত ঘোরাফেরা করছেন। কারণ হচ্ছে পর্যটক কোনো ধরনের কেউ যদি হয়রানির শিকার হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, এছাড়াও যে হিমছড়ি, ইনানি বিচ রয়েছে, মহেশখালী রয়েছে, সেসব এলাকায়ও কিন্তু পর্যটকরা যাচ্ছেন। বিশেষ করে শুক্র, শনি, বৃহস্পতি এই 3 দিনই কক্সবাজারে পর্যটকের চাপটা বেশি থাকছে। তো জুবাইর, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ। সারা বিশ্বের বিভিন্ন দেশে সব মিলিয়ে কর্মক্ষেত্র থেকে আয় কমেছে প্রায় 11%। অর্থের অঙ্কে যা $3.5 ট্রিলিয়ন। আয়ের বৈষম্য 2020 সালের প্রথম 9 মাসের সাথে গেল বছরের একই সময়ের। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর তথ্য অনুযায়ী এ অর্থ লকডাউনের সময় কর্মক্ষেত্র বন্ধ থাকায় সরকারের দেয়া প্রণোদনার বাইরে হিসেব করা। ILO বলছে, উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো সবচেয়ে বেশি সংকটে পড়েছে। উচ্চ ও নিম্ন আয়ের দেশের মধ্যে অসমতা আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ILO। বছরের দ্বিতীয় প্রান্তিকে সারা বিশ্বে 14% কমেছে আমদানি রফতানি বাণিজ্য। করোনা মহামারীতে এই সময়টায় সবচেয়ে বেশি আমদানি রফতানি কমেছে ইউরোপ আর উত্তর আমেরিকায়। বিশ্ব বাণিজ্য সংস্থার রিপোর্ট বলছে, দ্বিতীয় প্রান্তিকে প্রথম প্রান্তিকের তুলনায় 15% কমেছে রফতানি, 13.5% কমেছে আমদানি। এর মধ্যে পণ্য আমদানি রফতানি ইউরোপ আর উত্তর আমেরিকায় কমেছে 21% আর 20%। এশিয়ায় কমলেও তা 60% আটকে রয়েছে। এর মধ্যে ডলারের আধিপত্যের আমদানি রপ্তানির বাণিজ্য গেল বছরের একই সময়ের তুলনায় 21% কমেছে। মহামারী বিশ্ব বাণিজ্যে রেকর্ড পরিমাণে ধীরগতি এনেছে। যুক্তরাষ্ট্রে গেল সপ্তাহে বিপুল সংখ্যক মার্কিন বেকার ভাতার জন্য আবেদন করেছেন। পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরের শুরুর দিকেই দেশটির 2,60,00,000 নাগরিক বেকার ভাতা নিচ্ছেন। করোনা মহামারীতে ধীরগতিতে এগোচ্ছে অর্থনীতির সব খাত, কর্মসংস্থানও বাড়ছে ধীরগতিতে। শ্রমবাজারের ধীরগতির মধ্যে আবারও বাড়ছে করোনার প্রকোপ। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, 2021 সালে ডলারের মূল্যমান আবারও কমতে পারে। যুক্তরাষ্ট্রের এখনকার বাণিজ্য ঘাটতি মার্কিন অর্থনীতির পাশাপাশি সারা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীদের উপচে পড়া ভিড়, টোকেন নিয়ে নানা জটিলতা। রাজস্ব আদায়ে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডে 2 জন চেয়ারম্যান চায় পরিকল্পনা কমিশন। বাধা হতে পারেন স্বার্থান্বেষী কর্মকর্তারা, আশঙ্কা অর্থনীতিবিদদের, নিশ্চিত হবে জবাবদিহিতা। এবং সপ্তাহ ব্যবধানে দেশের বাজারে প্রায় 2,500 টাকা কমল স্বর্ণের দাম। ভরি প্রতি নতুন দাম 74,010 টাকা নির্ধারণ, বৃহস্পতিবার থেকে কার্যকর। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়ের।